নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। রাজ দরবার তো যেন কেঁপে উঠেছিল। সবাই অবাক হয়ে সব দেহ দেখছিল। যা প্রভাত আর আকাশ বীরেন্দ্র প্রতাপের সামনে এনে শুইয়ে দিয়েছিল। এই সব দেহ সত্যি সুমন্তের ছিল। ভালো করে দেখে নাও বীরেন্দ্র প্রতাপ, চন্দ্রাবতী গর্জন করে বলল। এটাই তোমার সবচেয়ে বড় অপদার্থতার পরিচয়। এই সুমন্ত যে তোমার বিশ্বস্ত অঙ্গরক্ষক ছিল, না জানি ও কতবার তোমাকে রক্ষা করেছে। ওর শরীরে শত সহস্র ক্ষত চিহ্ন, যেগুলো তোমার শরীরে থাকার কথা ছিল, কেননা ও তোমার ঢাল হয়েছিল এতকাল। তোমার সব আঘাত ও নিজের শরীরে নিয়ে নিয়েছিল, কিন্তু তুমি ওকে রক্ষা করতে অসফল হয়েছ। যে নিজের অঙ্গরক্ষককে রক্ষা করতে পারে না, সে আবার বিক্রমগড়ের প্রজাদের কিভাবে রক্ষা করবে? সে আবার এই রাজ্যকে শত্রুর হাত থেকে কিভাবে মুক্ত করবে? বীরেন্দ্র প্রতাপ যেন এইসব কথা শুনতেই পায়নি। ও অবাক হয়ে এক দৃষ্টিতে সুমন্তকেই দেখছিল। পুরো দরবারের সকলের চোখ চন্দ্রাবতীর দিকে স্থির হয়েছিল। চন্দ্রাবতীর শরীর রাগে থরথর করে কাঁপছিল। ওর হাতের মুঠো শক্ত করে বাঁধা ছিল। ও রাজ দরবারে উপস্থিত সবাইকে দেখে বলল, আপনাদের মধ্যে কারোর কাছে কোনো জবাব আছে? আপনাদের কি মনে হয় না আপনাদের মহারাজ এই সিংহাসনে বসার যোগ্য নন? উনি আমাকে বদনাম করেছেন। নিজের স্ত্রী বিক্রমগড়ের মহারানীর বিরুদ্ধে বাজে খবর রটিয়েছেন। আমাকে মহারানীর পদ থেকে সরানোর হুমকি দিয়েছেন, শুধু আমাকে নত করার জন্যই নয়, যাতে আমি এই রাজ সিংহাসনের আসল উত্তরাধিকারীকে সবার সামনে না আনতে পারি, সেই জন্য। একথা শুনে পুরো রাজদরবারে সমালোচনা শুরু হয়ে গেল। অনেক মন্ত্রী, সর্দার আর দেওয়ানরা নানা রকম প্রশ্ন করতে থাকলো চন্দ্রাবতীকে। আসল উত্তরাধিকারী সে কে, মহারানী মা? আর সুমন্তের মৃত্যুর সঙ্গে তার কি বা সম্পর্ক? চন্দ্রাবতী এইসব প্রশ্নের উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বীরেন্দ্র প্রতাপ চিৎকার করল, চন্দ্রাবতী, তোমার এত স্পর্ধা! তুমি ভরা রাজ দরবারে তামাশা করে আমাকে অপমান করছো। সৈন্যরা গ্রেপ্তার করো একে। সৈন্যরা এগিয়ে এসে চন্দ্রাবতীকে গ্রেপ্তার করতে যাচ্ছিল। তখনই সূর্যপ্রতাপ উঁচু গলায় বলল, দাদা, সৈন্যরা তো আমার সঙ্গেও আছে। মহারানীমা যা কিছু বলতে চান বলতে দিন ওনাকে, থামাবেন না। সত্যি কথাটা এই পুরো রাজদরবার শুনতে চায়। তখনই দ্রুত সব মন্ত্রী, দেওয়ান আর সর্দাররা সূর্যপ্রতাপকে সমর্থন করে বলল, হ্যাঁ হ্যাঁ মহারাজ, যা সত্যি পুরো রাজ দরবারের সামনে আসা উচিত। বীরেন্দ্র প্রতাপ এসবের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। শুধু চন্দ্রাবতী নয়, সূর্যপ্রতাপ আর পুরো রাজ দরবার ওর বিরুদ্ধে হয়ে গিয়েছিল। ও এটা একেবারেই আশা করেনি। এখনো চাইলেও কিছু করতে পারতো না। চন্দ্রাবতী সুমন্তের সব দেহের দিকে ইশারা করে বলল, সেই সমস্ত প্রমাণ সুমন্তের কাছেই ছিল, তাই ওকে রাজমহল থেকে নিখোঁজ করে দেওয়া হয়েছিল। আমি আপনাদের সবার সামনে পরিষ্কার করে বলতে চাই যে আমার মহারানী হওয়ার কোনো ইচ্ছাই নেই। আমি শুধু সুমন্তের খোঁজে এখানে এসেছিলাম,
কিন্তু আফসোস, এই কিছুক্ষণ আগেই ওর মৃতদেহ একটা শুকনো কুয়োর মধ্যে পাওয়া গেছে। এতেই তো একথা প্রমাণ হয়ে যায় যে রাজ সিংহাসনের আসল উত্তরাধিকারীর সত্যি পরিচয় গোপন করার জন্যই সুমন্তকে হত্যা করা হয়েছে। রাজদরবার পুরো নিস্তব্ধ হয়ে গেল। আবারও সবার সন্দেহজনক চোখ বীরেন্দ্র প্রতাপের দিকে গেল। বীরেন্দ্র প্রতাপ ভিতরে ভিতরে রাগে ছটফট করছিল। ও মনে মনে বলছিল, আমি তো ভেবেছিলাম যে কোনোভাবে চন্দ্রাবতীর দাপট ধুলোয় মিশিয়ে দেব, ওকে অসহায় করে দেব, কিন্তু ও সূর্য প্রতাপের সঙ্গে মিলে এক্ষুনি আমায় সিংহাসনচ্যুত করে দিতে চায়। তখনই একজন সর্দার নিজের জায়গা থেকে উঠে বলল, মহারানী মা, হতে পারে এ প্রমাণ নেই, কিন্তু আপনি ওই দাবিদারের নাম তো বলুন। সে কি রাজ পরিবারেরই সদস্য? আর তার যোগ্যতাও বলুন। মহারাজ বীরেন্দ্র প্রতাপের জায়গায় আমরা তাকে রাজা বলে কেন গ্রহণ করব? চন্দ্রাবতী প্রথমে ইতস্তত বোধ করল, কিন্তু পরে সিদ্ধান্ত নিয়ে নিল যে অগ্নিসিংহের আসল পরিচয় সবাইকে বলে দেবে। ও বলতেই যাচ্ছিল, তখনই রাজমাতা গার্গী দরবারে প্রবেশ করলো। ও একবার সুমন্তের মৃতদেহের দিকে তাকালো, তারপর গম্ভীর স্বরে বলল, দরবার বরখাস্ত করো বড় কুমার। এটা আমাদের পরিবারের নিজস্ব ব্যাপার। যা কিছুই বলা বা শোনা হবে শুধুমাত্র এই পরিবারের সদস্যদের মধ্যেই হবে। রাজমাতার এই কথার পর কোনো মন্ত্রী, দিওয়ান আর সর্দাররা কিছু বলতে পারল না। ওরা সবাই ওখান থেকে উঠে চলে গেল। রাজমাতা চন্দ্রাবতীকে দেখে বলল, চন্দ্রাবতী, তুমিও যাও এখান থেকে। কখনো নয়, চন্দ্রাবতী রাগে কাঁপতে কাঁপতে বলল, আপনারা সুমন্তের প্রাণ নিয়ে নিয়েছেন, যাতে অগ্নিসিংহকে কখনোই ওর অধিকার না দিতে হয়, কিন্তু আমি তা কখনোই হতে দেব না। আমি সুমন্তের মৃত্যুর প্রতিশোধ নেবই নেব। অগ্নিসিংহকে এই রাজ সিংহাসনে বসাবই। আর আপনি কোনো ভুল ধারণায় থাকবেন না, শুধু আপনার মন্ত্রীরাই নন, বিক্রমগড়ের সমস্ত প্রজারা আমার কথা শুনবে। আমি সুমন্তের মৃতদেহ নগরের মাঝখানে নিয়ে যাব। আর আর গার্গী ওর চোখে চোখ রেখে বলল, আর কি বলবে প্রজাদের সামনে? যে আমি সুমন্তকে হত্যা করিয়ে দিয়েছি? কারণ ওর কাছে এই কথার প্রমাণ ছিল যে মহারাজ সুরেন্দ্র প্রতাপের আসল উত্তরাধিকারী বীরেন্দ্র প্রতাপ নয়, অগ্নিসিংহ। একথা শুনে চন্দ্রাবতী কিছু বলতে যাচ্ছিল, তার আগেই গার্গী বলল, তাহলে ঠিক আছে চন্দ্রাবতী, আমিও প্রজাদের কাছে গিয়ে বলবো সুমন্ত যে প্রমাণ পেয়েছিল তার ভিত্তিতে বীরেন্দ্র প্রতাপী সিংহাসনের আসল উত্তরাধিকারী ছিল। কিন্তু তুমি এই সত্যিটা পছন্দ করনি, সেজন্যই তুমি নিজে সুমন্তকে হত্যা করেছো, আর এখন আমাদের সবার উপর দোষারোপ করছো। গার্গীর এরকম চালাকি দেখে চন্দ্রাবতী চুপ করে গেল। তারপরও রেগে গিয়ে বলল, এই ষড়যন্ত্র তৈরি করা বন্ধ করুন আপনি, না হলে এর পরিণাম খুব খারাপ হবে। আপনি আপনার পাপ যতই লুকোন, কিন্তু আমি তার সামনে এনেই ছাড়ব। হ্যাঁ, অবশ্যই চন্দ্রাবতী। গার্গী ওর কথা থামিয়ে দিয়ে শান্ত হয়ে বলল, আমি তোমাকে এর জন্য খোলাখুলি সুযোগ দেব, কিন্তু এখন তুমি তোমার এই দুজন সঙ্গীকে নিয়ে এখান থেকে এক্ষুনি চলে যাও, কারণ তুমি আমাদের বংশের সদস্য নাও। আমার বড় কুমার আর ছোট কুমারের সঙ্গে কিছু কথা আছে। চন্দ্রাবতী একবার সূর্যপ্রতাপকে দেখল। ও চন্দ্রাবতীকে আর চোখে ওখান থেকে চলে যাবার ইশারা করলো। রাজদরবারে বীরেন্দ্র প্রতাপ, সূর্যপ্রতাপ আর গার্গী ছাড়া আর কেউ রইল না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর গার্গীর গম্ভীর স্বর শোনা গেল,
ছোট কুমার, তুমি তো অস্বীকার করেছিলে, তাই না, যে তুমি শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাবে না? তুমি তো এতদিন উদয়গড়ের দুর্গে বিশ্রাম নিচ্ছিলে, হঠাৎ তুমি তোমার সিদ্ধান্ত পাল্টালে কি করে? সূর্যপ্রতাপ সহজভাবে বলল, আমি জানতে পেরেছি শত্রুরা আমাদের দুদিক থেকে ঘিরে বড় আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। দাদা কোনো ভুল করার আগেই আমাকে এখানে আসতে হলো। মা, আমি রাজদরবারে যে যুদ্ধ কৌশল বলেছি তাতে সবাই সম্মতি দিয়েছেন, এতে আমাদের জয় নিশ্চিত। ওর কথা মাঝপথেই থামিয়ে দিয়ে বীরেন্দ্র প্রতাপ রেগে গিয়ে বলল, আর আর এই জয়ের পরিবর্তে তোমার এই বিক্রমগড়ের মুকুট চাই। কিন্তু কেন? আর চন্দ্রাবতী এই সিংহাসনে অগ্নিসিংহকে বসাতে চায়। আরে তোমরা দুজনে কি আমাকে এত বোকা পেয়েছ? আমি কি জানি না এইসব তোমার আর চন্দ্রাবতীর মিলিত পরিকল্পনা? কিন্তু সূর্যপ্রতাপ সরলভাবেই বলল, আপনি যা কিছু ভাবুন না কেন দাদা, কিন্তু সত্যি এটাই যে আপনি এখন এই রাজসিংহাসনের যোগ্য নন। আপনার তো নিজে থেকেই এই মুকুট মাথা থেকে নামিয়ে দেওয়া উচিত। তাই নাকি? বীরেন্দ্র প্রতাপ ঝাঁপিয়ে পড়ে সূর্যপ্রতাপের গলার জামাটা ধরে বলল, তুই আমাকে শেখাবি বিক্রমগড়ের সিংহাসনের যোগ্য কে আর কে নয়? সূর্যপ্রতাপ এক ঝটকা বীরেন্দ্র প্রতাপের হাত সরিয়ে দিয়ে বলল, সেটা তো আপনি নিজেকে জিজ্ঞাসা করুন দাদা, যখন আপনি নিজের চারখানা রিয়াসত একজন শত্রুর হাত থেকে ছাড়াতেই পারলেন না, তখন এত বড় যুদ্ধের জন্য আপনার উপর কিভাবে ভরসা করা যায়? আর ভুলে যাবেন না, এই রাজ্য আমারও। আপনার বোকামোর জন্য আমি এই রাজ্য বরবাদ হতে দেব না। সূর্যপ্রতাপের এই শব্দগুলো বীরেন্দ্র প্রতাপের রাগে যেন ঘৃতাহুতি করল। ও দ্রুত তলোয়ার বার করে বলল, সীমান্তের শত্রুদের সঙ্গে তো আমি পরে লড়ব, কিন্তু যে শত্রুরা আমার ঘরে লুকিয়ে বসে আছে আগে ওদের সাফ করব। ওদের মধ্যে সবার আগে চন্দ্রাবতীকে, তারপর অগ্নিসিংহকে, তারপর তোমাকে। একথা বলে বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর মহলের দিকে এগিয়ে গেল। এ দৃশ্য দেখে গার্গী সূর্যপ্রতাপকে বলল, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি ছোট কুমার। তুমি নিজের ভাইকে সিংহাসনচ্যুত করার জন্য চন্দ্রাবতীর সঙ্গ দিচ্ছ? ধিক্কার তোমাকে। একথা বলে গার্গী ওখান থেকে চলে যেতে লাগলো। আর সূর্যপ্রতাপ কর্কশ স্বরে বলল, আমি আগেই আপনাকে বলেছি মা, ও আমার ভাই নয়। ওদিকে পুরো রাজমহলই নয়, বরঞ্চ রানী মহলে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে সুমন্তকে হত্যা করা হয়েছে। ওর মৃতদেহ নিয়ে চন্দ্রাবতী ভরা রাজ দরবারে মহারাজকে সাবধান করেছে, আর এরই সঙ্গে সূর্যপ্রতাপ চন্দ্রাবতীর সঙ্গ দিয়েছে। সব পাটরানীদের মাঝে নানা রকম কথাবার্তা হতে লাগলো। কিন্তু যখন যমুনা এই খবর শুনল, তখন ও সঙ্গে সঙ্গে দরবারের দিকে ছুটল। সে যেতে যেতে বীরেন্দ্র প্রতাপকে দেখতে পেল। হাতে নগ্ন তলোয়ার নিয়ে চন্দ্রাবতীর মহলের দিকে যাচ্ছিল সে। পিছনে রাজমাতা গার্গীও ছিল। মহারাজ! যমুনা চিৎকার করে বীরেন্দ্র প্রতাপের পথ আটকে দিয়ে বলল, আপনি কি অনর্থ করতে যাচ্ছেন? সরে যাও আমার রাস্তা থেকে। ক্রোধে অন্ধ হয়ে যাওয়া বীরেন্দ্র প্রতাপ যমুনাকে একদিকে সরিয়ে দিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল। তা দেখে যমুনাও ওর পিছু নিয়ে দৌড়ল। এদিকে সুমন্তের মৃতদেহ চন্দ্রাবতীর মহলে রাখা ছিল। চন্দ্রাবতী কাতর দৃষ্টিতে ওকে দেখছিল। প্রভাত, আকাশ আর সোনাল পাশেই মাথা নিচু করে দাঁড়িয়েছিল। চন্দ্রাবতী! তখনই বীরেন্দ্র প্রতাপের উচ্চ কণ্ঠস্বর ওখানে শোনা গেল। সোনাল ঘাবড়ে গেল। প্রভাত আর আকাশ তলোয়ার শক্ত করে উঁচু করে ধরল।
কিন্তু চন্দ্রাবতীর উপর কোনো প্রভাব পড়ল না, যেন ও আগে থেকেই জানতো বীরেন্দ্র প্রতাপ কি পদক্ষেপ নিতে চলেছে। দ্রুত পায়ে আশা বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর কাছে এসে বলল, আমি শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি আমাকে নিজের মহারাজ বলে গ্রহণ করো, নাকি ওই বাগী অগ্নিসিংকে? চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের দিকে তাকিয়ে বলল, আর আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি বীরেন্দ্র প্রতাপ, তুমি এই মুহূর্তেই অগ্নিসিংকে বিক্রমগড়ের আসল রাজা বলে ঘোষণা করবে কি না? একথা বলে চন্দ্রাবতীও ওর তলোয়ার এক ঝটকায় বার করে নিল। এ দৃশ্য দেখে বীরেন্দ্র প্রতাপ আরো রেগে গেল। তখনই যমুনা ওখানে দৌড়ে এসে চন্দ্রাবতীর সামনে দাঁড়িয়ে বলল, না মহারানী মা, আপনি মহারাজকে স্পর্শও করবেন না, প্রথমে আপনাকে আমার মোকাবিলা করতে হবে। একথা বলে ও নিজের ছুরি বার করতেই চন্দ্রাবতী দ্রুত তলোয়ার চালালো, আর যমুনার ছুরি দু টুকরো হয়ে দূরে গিয়ে পড়ল। যমুনা ঘাবড়ে গেল। বীরেন্দ্র প্রতাপও চন্দ্রাবতীর উদ্দেশ্য দেখে সতর্ক হয়ে গেল। ও যমুনাকে নিজের দিকে টেনে চন্দ্রাবতীকে বলল, আমার জীবদ্দশায় অগ্নিসিং তো এই রাজ সিংহাসনে কখনোই বসবে না চন্দ্রাবতী। তাহলে তোমার মৃত্যুর পরেই নয়, অগ্নিসিং বসবে বীরেন্দ্র প্রতাপ। একথা বলে চন্দ্রাবতী বিদ্যুতের বেগে নিজের তলোয়ার চালালো। বীরেন্দ্র প্রতাপ খুব সহজেই শুধু ওর আঘাত থেকে বাঁচলই না, উল্টে প্রতিঘাত করল। চন্দ্রাবতী স্ফূর্তির সঙ্গে পিছনে সরে গেল, কিন্তু পর মুহূর্তেই আহত বাঘিনীর মতো বীরেন্দ্র প্রতাপের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তোমাকে ঘৃণা করি বীরেন্দ্র প্রতাপ, তলোয়ার দিয়ে সজোরে আঘাত করতে করতে চিৎকার করল। আর এখন তোমার কাছ থেকে প্রতিটা ক্ষতের প্রতিশোধ নেব আমি। হিসাব তো আমিও নেব চন্দ্রাবতী, তোমার প্রতিটা বিশ্বাসঘাতকতার। একথা বলে বীরেন্দ্র প্রতাপও আঘাত করলো। দুজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেল। দেখতে দেখতে ওখানে সব পাটরানীরা জড়ো হয়ে গেল। গার্গিয়া যমুনা খুবই অস্থির হয়ে উঠল। বাকি সবাই খুবই অবাক হয়ে এই দৃশ্য দেখছিল, কিভাবে চন্দ্রাবতী আর বীরেন্দ্র প্রতাপ নিজের নিজের ঘৃণা একে অপরের উপর প্রকাশ করছিল। দুজনেরই শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছিল, কিন্তু দুজনেরই তলোয়ার থামার নাম নিচ্ছিল না। বীরেন্দ্র প্রতাপ! হঠাৎ চন্দ্রাবতী জোরে চিৎকার করে বীরেন্দ্র প্রতাপের বুকে তলোয়ার জোরে আঘাত করলো। বীরেন্দ্র প্রতাপ যতক্ষণে ওর তলোয়ার আটকাতো, ততক্ষণে চন্দ্রাবতীর তলোয়ার বীরেন্দ্র প্রতাপের বুকের উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে দিল। মহারাজ! যমুনা ঘাবড়ে গিয়ে চিৎকার করলো, বড় কুমার! একথা বলে গার্গী ওখানে মাথা ঘুরে পড়ে গেল। বাকি পাটরানীরাও ঘাবড়ে গেল। পুরোপুরি আহত বীরেন্দ্র প্রতাপ নিচে পড়ে গেল। ওর পুরো শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল। রাগে হাঁপাতে হাঁপাতে চন্দ্রাবতী খুবই ঘৃণা দৃষ্টিতে বীরেন্দ্র প্রতাপকে দেখছিল। কিন্তু তখনই চন্দ্রাবতী এমন কিছু দেখতে পেল যে ওর হাত কেঁপে উঠল, আর তলোয়ার হাত থেকে পড়ে গেল। তো কি এমন দেখতে পেল চন্দ্রাবতী? কি হবে এই টক্করের পরিণতি? বীরেন্দ্র প্রতাপের কি হবে? সে কি মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যাবে? আর কেই বা করেছে সুমন্তের হত্যা? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে, চাঁদনি চ্যানেলে।